কোথায় আছিস? কোথায় আছিস তুই? তোর এত সাহস? আমার আমার পূর্বপুরুষের সম্পত্তির দিকে চোখ তোর? যদি সাহস থাকে তাহলে সামনে এসে দাঁড়া। আমার সম্পত্তির দিকে চোখ দিলে তোর ভালো হবে না বলে দিচ্ছি আমি। ভালো হবে না কিন্তু। আর এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কাকে জিজ্ঞেস করব? এত ঘন একটা জঙ্গল, কোনো সাইনবোর্ডও দেখতে পাচ্ছি না আমি এখানে। আরে দাদা, এই পিপলিয়া গ্রামের রাস্তাটা এই দিক দিয়ে তো নাকি? আরে শোনো না দাদা, আরে অদ্ভুত লোক তো রে ভাই। হাই বেবি। হাই, পৌঁছে গেছো? হ্যাঁ, আর কিছুক্ষণেই পৌঁছে যাব। ডোন্ট টেল মি তুমি এখনো পৌঁছোনি। এত দেরি কেন হলো? আসলে এই জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে, আর এখানে বেশি লোকজনও দেখতে পাচ্ছি না আমি। অলরাইট, টেল মি, আর ইউ মিসিং মি? অফকোর্স, এটা আবার জিজ্ঞেস করছো তুমি আমাকে? আচ্ছা, তুমি এক কাজ করো, যা যা ফর্মালিটি আছে তাড়াতাড়ি শেষ করো, নিজের এই কাগজপত্র আর কাজকর্ম সব, আর তারপর হয়তো নেক্সট রাইড থেকে আমিও তোমার সাথে থাকতে পারি। হোয়াটসঅ্যাপ? গ্রেট, দ্যাটস গুড নিউজ। আচ্ছা বেবি, আমার মনে হচ্ছে যে আমি পৌঁছে গেছি। আমি ওই বাড়িটাও দেখতে পাচ্ছি। আরে এই গেটটা কেন বন্ধ এখানে? রায় রঞ্জিতের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ। যেও না, যেও না, তোমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে সেটা। যেও না, যেও না। কিন্তু আপনি কে? আমি তোমার মৃত্যু, তোমার মৃত্যু। এই বুড়ি, যা যা যা। যাস না, যাস না, নাহলে তুইও মরবি। আরে, তুইও মরবি, তুইও মরবি। যা, যা। যাস না, তুইও মরবি। নমস্কার সাহেব, আপনি রাজ সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসুন 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 আসুন। হ্যালো রাজ, রাজ, আর ইউ ওকে? কে ছিল? হ্যাঁ হ্যাঁ বন্দনা, আমি ঠিক আছি একদম। কেউ ছিল না। আমি পৌঁছে গেছি বাংলোতে। ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমায়। ওকে ওকে, ইউ টেক কেয়ার। আই স্পিক টু ইউ সুন। বাই। বাই বাই। আসুন সাহেব। সাহেব, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, কিন্তু ওই মহিলা কে ছিল? ওই মহিলা যে আপনার সঙ্গে কথা বলছিল, ওর নাম লালি। একটু অদ্ভুত ধরনের। ওর কথায় আপনি কিছু মনে করেননি তো? না, খারাপ লাগেনি আমার। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, ওই মহিলা আমাকে এই বাড়িতে ঢোকার থেকে বারণ করছিল কেন? ওর কথাটাকে আপনি সেভাবে নেবেন না, মাথায় একটু গন্ডগোল আছে, যা পারে বকবক করে। আপনি আসুন, ভেতরে আসুন। এই লোকটার সঙ্গে তো আমার মাঝ রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ, ওর নাম হচ্ছে কমল, এখানকার মালি। আমরা ভাবলাম আপনি এখানে থাকতে এসেছেন, তো ওই যে বাগানে যেসব রঙিন ফুল আছে সেগুলো যদি ফোটানো যায়। আচ্ছা, আসুন সাহেব।
আচ্ছা, একটা কথা বলুন আমায়। হ্যাঁ। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? সাহেব, এটা ধরে নিতে পারেন যে হামাগুড়ি দিতে দিতে এখানেই বড় হয়েছি। এই বাড়ি থেকে বেরোবো যখন আমি শ্মশানে যাব। সাহেব, এবার এই বাড়ি আপনার। আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন না তো? আরে না না না, কি সব কথা বলছো তুমি? তুমি একদম নিশ্চিন্ত থাকো, কোনো চাপ নেই। আর এমনিতেও এত বড় একটা বাড়ি তুমি ছাড়া আর কে দেখাশোনা করতে পারে বলো, তাই না? মানতেই হবে আপনি খুব ভালো মানুষ। আসুন। সাহেব, এই হলো আপনার রুম। ওয়াশরুম ওদিকে। আপনি ফ্রেশ হয়ে যান, ততক্ষণ আপনার খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে। ঠিক আছে সাহেব। চলে যা, চলে যা, চলে যা, না হলে তুইও মরবি। কে? আমি বললাম তো, চলে যা। কে ওখানে? যেভাবে বাকি সবাই মরেছে সেইভাবে তুইও মরবি। কে এখানে? মৌমাছি? সাহেব, হ্যালো। হ্যালো, ক্যান আই স্পিক টু এসবি প্রতিমন প্লিজ? হ্যাঁ, একটু শান্ত হন। আপনি কে বলছেন? আমি কি বলছি, আমি কেন ফোন করছি এসব আমি এখন কিচ্ছু বলবো না। ক্যান ইউ জাস্ট মেক মি স্পিক টু হিম রাইট নাও? এক মিনিট হোল্ড করুন। স্যার, হ্যাঁ, স্যার একটা ফোন কল আছে। স্যার, একজন লেডি বলছেন যে শুধু আপনার সঙ্গেই কথা বলবেন। হ্যালো, হ্যালো, এসবি প্রতিমন? আমি এসিপির প্রদ্যুমান বলছি। স্যার, হ্যাঁ বলুন। স্যার আমি বন্দনা বলছি আমেরিকা থেকে। হ্যাঁ বলুন, স্যার আমার সাথে খুব খুব খারাপ হয়েছে স্যার। কি হয়েছে আপনার সঙ্গে? স্যার আমার ফিয়ান্সে রাজ ইন্ডিয়া গেছিল নতুন একটা বাংলো কিনতে। স্যার ওখানে মৌমাছির কামড়ে ওর মৃত্যু হয়ে যায়। কি? আচ্ছা, তাহলে আমি আপনার জন্য কি করতে পারি বলুন? স্যার, স্যার কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যু মৌমাছির কামড়ে হয়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় ওকে মারা হয়েছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এটা আপনার কেন মনে হচ্ছে? স্যার ও যখন প্রপার্টি কেনার পর কাগজ কলমের কাজ করতে চাচ্ছিল তখন তারপরে
কি হয়েছিল? স্যার আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম রাজকে এক মহিলা হুমকি দিচ্ছিল। কে কে ছিল সেই মহিলা? নো স্যার, আই হ্যাভ নো ক্লু। আচ্ছা একটা কথা বলুন, আপনার এই রাজের এই ইন্ডিয়াতে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া টগড়া? না স্যার, রাজের কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট রাজ তো ইন্ডিয়াতে কাউকেই চেনে না। তাহলে কি করতে পারে, কে রাজের প্রাণ নিতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা আপনি কি কাউকে সন্দেহ করেন? না স্যার, কোনো সন্দেহ নেই। স্যার রাজ তো একটা ভালো কাজে গেছিল। কিরকম কাজ? হি ওয়ান্টেড টু স্টার্ট আ অরফানেজ। ও একটা অনাথ আশ্রম খুলতে চেয়েছিল। সত্যিই ভালো কাজ, কিন্তু কার কাছ থেকে বাড়িটা কিনেছিলেন তিনি? স্যার বাড়িটা তো ও গভর্নমেন্টের থেকে নিলামে কিনে নিয়েছিল। ও শুধু ইন্ডিয়া আইনি কাজের জন্য গেছিল। দেখুন একটা কাজ করুন, পুরো ব্যাপারটা ডিটেলে আমাকে পাঠিয়ে দিন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার জন্য, কেমন? স্যার আমি সিআইডির ব্যাপারে খুব শুনেছি। স্যার আমি জাস্টিস পাবো তো? বন্দনা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি সম্পূর্ণ ন্যায় বিচার পাবেন আপনি। আর যে আপনার রাজের ক্ষতি করেছে তাকে আমি শাস্তি দেব। বন্দনা, ওনার হবু স্বামী রাজ আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে বাড়ি কিনে অনাথ আশ্রম চালানোর জন্য, আর রাজের মৃত্যু হয় মৌমাছির কামড় খেয়ে। ইন্টারেস্টিং। স্যার এটা সেই বাংলো যেটা রাজ সরকারের থেকে নিলামে কিনেছিল। দেখে তো মনে হচ্ছে অনেকটাই প্রপার্টি। এই জায়গাটার দেখাশোনা তুমিই করো? আগে হ্যাঁ, বলুন। বলবেন আপনি, আমরা শুধু শুনবো। মানে সিআইডি। সিআইডি? হঠাৎ কি হলো স্যার? রাজ রাকেশ নামের একটা লোক এখানে খুন হয়েছে। যা হয়েছে খুব খারাপ হয়েছে। এই বাংলোটা উনি সরকারের থেকে কিনেছিলেন। হ্যাঁ, ওনারই কথা বলছি। ওনার তো খুন হলো, মৌমাছিরা কামড়ালো, তাই ওনার প্রাণ গেল। আমি তো নিজের চোখে দেখেছিলাম। হ্যাঁ, হয়তো তুমি দেখে থাকবে। এখানে এই বাংলোতে আসার আগে কোনো মহিলা ওনাকে হুমকি দিয়েছিলেন। ওই মহিলার ব্যাপারে তুমি জানো কিছু? আচ্ছা, ওই লালি সাহেব, ওই বুড়িটা তো নানা রকম সময় নানা রকম কথা বলে। ওর কথাগুলো আপনি সেভাবে নেবেন না। কোনটা সিরিয়াসলি নেব আর কোনটা নেব না ওটা আমরা ঠিক করব। আপনি শুধু এটা বলুন, ওই লালি ও থাকে কোথায়? কোথাও নয় স্যার। কোথাও না মানে? ওই বেচারির না কোনো ঘর আছে, না কোনো নিজের পরিবার। ব্যাস সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। না কোথাও হয়তো বসে বা খাবার টাবারও খায়, এমন কোনো জায়গা তো আছে যেখানে ও বেশিরভাগ সময় কাটায়? হ্যাঁ, পাশেই একটা পুকুর আছে, প্রায়ই ওখানে বসে থাকে। আচ্ছা, দয়া, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে লালির সঙ্গে দেখা করো। ততক্ষণ এই বাড়িটাকে আমি ভালো করে তল্লাশি করি। ঠিক আছে। এবার তুমি ওই জায়গাটা দেখাও যেখানে খুনটা হয়েছিল। আসুন স্যার। রাজ সাহেব এখানে পড়েছিলেন। প্রথমে মৌমাছিরা রাজ সাহেবকে মেরে ফেলে, আর তারপর ওরাও মরে যায়। এই মৌমাছিটাকে এখানে প্রায় আক্রমণ করে? না স্যার, এর আগে তো আমি একটাও মৌমাছি এখানে দেখিনি। জানি না রাজ সাহেবকে কামড়াতে কোথা থেকে এত মৌমাছি চলে এলো। রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস তোরা, তাই না? রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস তোরা, তাই না? কি বললেন আপনি? রায় রঞ্জিতের বাড়ি থেকে আসছিস? আপনি কে? কেন গেছিলি ওখানে? নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানাতে? স্যার মনে হয় এই লালি। আপনি লালি না? তোকে কে বললো রে? তোকে
তোকে রায় রঞ্জিতের চরগুলো এখানে পাঠিয়েছে তাই না? হ্যাঁ, ওরাই পাঠিয়েছে তোকে তাই না? কে কে রায় রঞ্জিত? সাপ ছিল একটা, সাপ। ওই লোকটা আমার ঠাকুমাকে ঠকিয়েছিল, ওনাকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। বের করে দে ওকে। ছেড়ে দাও আমাকে, চল, বেরো, ছেড়ে বেরো, দাও বেরো। আমাকে, ছেড়ে দাও, পায়ে পড়ি। লজ্জা হওয়া উচিত তোমার রঞ্জিত, তুমি নিজের বৌদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। নিজের দাদার কথা তো অন্তত একবার ভাবতে। আরে দাদার কথা আবার কি ভাববো? ও নিজেই তো আঙুলের ছাপ দিয়ে এই বাড়িটা আমার নামে করে দিয়েছে। তুই ওকে মদ খাইয়ে বিশ্বাসঘাতকতা করে এই কাজটা করেছিস। এখন কিভাবে হয়েছে, কেন হয়েছে, এসব নিয়ে আলোচনা করে কি লাভ? শুধু ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝে নাও, এই বাড়িটা এখন আমার, আর তুই পথে বসেছিস। দে বের করে দেখে। এই চল বেরো। চল বলছি। তোর ভাগে না শুধু একটা বাড়ি আসেনি, একটা বাংলো এসেছে। এমন একটা বাংলো যার প্রত্যেকটা কোণায় আমার অভিশাপ লেগে থাকবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, শুধু তুই না, এই বাড়ির যেই মালিক হবে সে আর বেঁচে থাকবে না। মৃত্যুর খেলা হবে এখানে, মৃত্যুর খেলা। এতদিনে কতজন মরেছে? সেই সব লোক মরে গেছে যারা ওই বাড়িটা কিনতে চেয়েছে। তোরা কিন্তু এই বাড়িটা কিনতে চাস না, হ্যাঁ? তোদেরকে ভালো মানুষ মনে হচ্ছে, না হলে তোমার বউ বিধবা হয়ে যাবে। মাসিমা, এই কিছু টাকা আছে, কাজে আসবে। স্যার, মনে হয় না রাজের মৃত্যুতে এর কোনো হাত আছে। এ তো নিজেই বেচারি ভুল বিশ্বাস নিয়ে কষ্টের মধ্যে আছে। হতে পারে রাজের মৃত্যু কোনো মার্ডারই নয়, হয়তো কোনো দুর্ঘটনা। ঘরের দরজাটা খোলা কেন? এটা তো বন্ধ ছিল। তুমি দাঁড়াও 1 মিনিট। হয়তো রাজি খুলেছিল। এখানে তো মৌচাক দেখতে পাচ্ছি। এদিকে এসো। আসছি স্যার। এই তো মৌমাছির চাক। আরে, আমি প্রথমবার দেখছি স্যার। কিন্তু এই রাজ এই স্টোর রুমে কি করতে এসেছিল? স্যার হয়তো বাংলোটা দেখতে এসেছিলেন। আচ্ছা, আর সেই সময় তুমি খাবার আনতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। ও তো কমল স্যার, এখানকার মালিক। যখন মিস্টার রাজ মারা গিয়েছিলেন তখন ও ছিল এখানে? আগে হ্যাঁ স্যার। কমল, এদিকে এসো, সাহেব ডাকছেন। আগে স্যার, কমল যখন রাজ সাহেব মারা গিয়েছিলেন তখন তুমি এখানে কোনো অচেনা লোককে দেখেছিলে? কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? না স্যার। আচ্ছা, এই মৌচাক এখানে থাকাতে তোমার কোনো কাজ করতে অসুবিধা হয় না? মানে তোমায় কোনোদিন কামড়ায়নি এরা? না স্যার, মৌমাছি তো তখন কামড়াতো যদি এখানে কোনো চাক থাকতো। আমি তো এর আগে এই চাকটা এখানে দেখিনি কখনো স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলেছিলাম না, এর আগে এই বাড়িতে আমি একটাও মৌমাছি দেখিনি। অদ্ভুত ব্যাপার। তাহলে এই মৌচাকটা এলো কোথা থেকে? আর মৌমাছিটা রাজকেই বা কেন কামড়ালো? তো কোনো এক্সপার্টই বলতে পারবেন। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে রাজের মৃত্যুর ব্যাপারে? কিভাবে মারা গেছে? বস, এর মৃত্যু মৌমাছির কারণে হয়েছে। আচ্ছা, তুমি কি শিওর রাজের মৃত্যু ঠিক মৌমাছির কামড়েই হয়েছে? হ্যাঁ বস, ডক্টর যে রিপোর্ট বানিয়েছে আমি সেটাও দেখে নিয়েছি। রাজকে খুব ভালোভাবে চেকও করে নিয়েছি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাজের মৃত্যু মৌমাছির কামড়ের জন্যই হয়েছে। স্যার,
ছোটবেলায় আমাকেও মৌমাছি কামড়েছে, কিন্তু আমি তো বেঁচে আছি। হ্যাঁ ডক্টর সালুখে, পঙ্কজের উপর বিষের প্রভাব পড়েনি কেন? ফ্রেডি, পঙ্কজকে মৌমাছি কামড়েছে, কিন্তু অনেক মৌমাছি কামড়ায়নি। আসলে একটা দুটো মৌমাছি কামড়ালে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি একসঙ্গে অনেক মৌমাছি কামড়ায় তাহলে ইটস ইম্পসিবল। মৌমাছির কামড় খেয়ে সালুখে বলছে যে রাজের মৃত্যু মৌমাছির হুল ফুটানোতে হয়েছে, মৌমাছির বিষে। আর রাজের হবু স্ত্রী বন্দনা বলছে রাজকে খুন করা হয়েছে। 100% এই মৌচাকটাকে বাইরে থেকে নিয়ে সেখানে লাগানো হয়েছে। মৌমাছির চাককে এক জায়গা থেকে এনে অন্য জায়গায় লাগানো যায়? এতটাই সোজা এটা? ততটা অসম্ভব নয়। মধুর ব্যবসার জন্য প্রায়শই এটা করা হয়ে থাকে। আপনি বলতে পারেন কতদিন আগে এটা লাগানো হয়েছে? বেশি দিন নয়, এই ধরুন 2-3 দিন আগে। স্যার, যদি ধরেও নিই যে খুনি এই জন্যই চাকটা লাগিয়েছিল যাতে ও রাজকে খুন করতে পারে, কিন্তু ও কি করে জানলো যে এই মৌমাছিগুলো রাজের ওপর হামলা করবে, অন্য কারোর ওপর নয়? মৌমাছিরা বিনা কারণে কাউকে কামড়ায় না। হ্যাঁ, মৌমাছি হুল ফোটানোর পরে এদের শক্তি কমে যায়। তাহলে এটা কি এমন জিনিস যে ওদের উত্তেজিত করে অ্যাটাক করার জন্য? দেখুন, যখন ওরা বুঝতে পারে সামনের ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারে। আচ্ছা, এরকম কি হতে পারে যে মৌমাছিদের কোনো ট্রেনিং দেওয়া হয়েছে যে ওরা কোনো লোককে আক্রমণ করতে পারে? কি কথা বলছেন অভিজিৎ স্যার? এই মৌমাছিরা তো আর শার্প শুটার নয় যে কেউ ওকে বলে দিল আর তাকে সে হুল ফুটিয়ে চলে আসলো। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে এই মৌমাছিরা কাউকে কামড়ানোর পর মারা যায়। আচ্ছা, কি এমন ঘটনা যার জন্য ওরা কামড়ায়, একটু ডিটেলে বলবেন? হ্যাঁ, মৌমাছিরা যখন কাউকে কামড়ায় তখন ফেরোমেন নামে একটা বিষ ছড়িয়ে দেয়, যাতে কিনা অন্যান্য মৌমাছিরা সতর্ক হয়ে দলবদ্ধভাবে আক্রমণ করতে পারে। সেই জন্য আমি আগেই বলেছিলাম মৌমাছিরা বিনা কারণে কাউকে আক্রমণ করে না। নিশ্চয়ই রাজ এই মৌচাকের মৌমাছিদের কোনো ক্ষতি করতে গিয়েছিল। স্যার, খুনি কি করে জানতে পারলো যে রাজ মৌমাছিদেরকে ডিস্টার্ব করবে? এই মৃত্যুটা দুর্ঘটনা নয় তো? না পূর্বী, রাজ আসার 2 দিন আগে এই চাকটাকে এখানে লাগানো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। স্যার, রাজের মৃত্যুর পরে এই বাংলোটা বন্দনার নামে হয়ে যাবে। এই সব কিছুর পিছনে বন্দনা নেই তো? বন্দনা ইন্ডিয়াতে কবে আসছে? হোয়াট ননসেন্স! হাউ কুড ইউ ইভেন থিঙ্ক লাইক দ্যাট? আপনারা এটা ভাবলেন কি করে যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে? আর যদি তাই হয় যে রাজের মৃত্যুর পেছনে আমারই হাত আছে, তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? পুলিশ তো অলরেডি কেস ক্লোজ করে দিয়েছিল, তাই না? দেখুন, আমরা শুধু জিজ্ঞাসা করছি। তবে মিস্টার রাজের পরে এই বাড়িটা কার নামে হবে? আই ডোন্ট নো। রাজ গভর্নমেন্টের থেকে এই বাড়িটা কিনেছিল, তো হয়তো গভর্নমেন্টেরই হাতে চলে যাবে। আমি এখনো কোনো নোটিশ পাইনি। কয়েকদিনের মধ্যে রাজের কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল? আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট। রাজ খুব ভালো মনের মানুষ ছিল, আর ওর সাথে কারো শত্রুতা হওয়া অসম্ভব একটা ব্যাপার। যদি আমি জানতাম যে ওর ভালো মনই ওর প্রাণ কেড়ে নেবে, তাহলে আমি ওকে এখানে আসতেই দিতাম না। এই অনাথাশ্রম খোলার চিন্তা ভাবনা ওনার মাথায় এলো কি করে? রাজ নিজে একজন অনাথ, তাই ও অন্য অনাথ বাচ্চাদের ফিলিংস বোঝে। ও অনাথ বাচ্চাদের বাড়ির মতো একটা পরিবেশ দিতে চেয়েছিল। আর ও যেই জানতে পারলো যে গভর্নমেন্ট এই বাড়িটা নিলাম করছে, তখনই রাজ সব থেকে বেশি দাম দিয়ে এই বাড়িটা কিনে নেয়। আচ্ছা, তাহলে রাজের মৃত্যুর কারণ এই বাড়িটা না তো? হতে পারে আর কেউ এই বাড়িটাকে কিনতে চেয়েছিল, রাজ এখানে এসে গেছিল তাই। হোয়াট? কেউ এতটা নিচ কিভাবে হতে পারে? পৃথিবীতে কি আর মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? মনুষ্যত্ব আছে বন্দনা দেবী, মনুষ্যত্ব আছে। তবে এমন মানুষ আছে যাদের সত্যি মনুষ্যত্ব বলে কিছুই নেই। জানার চেষ্টা করি যে কার কার এই প্রপার্টির উপর নজর ছিল। দেখুন স্যার, আমি আপনাদের বলতে পারবো না যে রাজবাবু ছাড়া এই নিলামের সঙ্গে আর কে কে যুক্ত ছিলেন। সরি। কেন কেন বলতে পারবেন না? দেখুন, এটা সরকারি ইনফরমেশন, আমি এইভাবে যে কারোর সাথে এটা শেয়ার করতে পারি না। দেখুন, আমরাও তো সিআইডির হয়েই কাজ করছি। হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আসলে কি বলুন তো, যদি সরকারি নোটিশ পাই তাহলে এই ইনফরমেশন আপনাদের দিতে পারি, আদারওয়াইজ পারবো না। স্যার, নোটিশ পেয়ে গেছি।
এবার তো আপনি দেবেন। দেখুন, সরকারি কাজ যদি নিয়ম মেনে হয় তাহলেই ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে। এই নিন, এই নিন। সব মিলিয়ে মোট 12 জন লোক ছিলেন যারা এই বাংলোটা কিনতে চেয়েছিলেন স্যার। স্যার, এই বাংলোর কাছে সরকার একটা হাইওয়ে বানাচ্ছে, সেই জন্য সবাই বেশি বেশি করে দাম বলছে, আর সবাই এই বাংলোটা কিনতে চায়। আচ্ছা, রাজের মৃত্যুর পরে এই বাড়িটা কে পাবে? দেখুন, রাজবাবু ডকুমেন্টেশন কমপ্লিট করেননি, সেই জন্য এই নিলাম আবার করা হবে, আর যে জিতবে সেই বাংলোটা পেয়ে যাবে। আই সি। নতুন করে নিলামি আবার কবে হবে? দেখুন স্যার, সেই ডেটটা এখন অবধি ফিক্সড হয়নি, কিন্তু আপনাদের আরও একটা কথা আমি বলতে চাই স্যার, যে রাজবাবুর যতজন বিল্ডার ছিলেন ওরা সবাই রেগে ছিল, বেশ বিরক্ত ছিল। এর কারণ হচ্ছে উনি সব থেকে বেশি দাম দিয়েছিলেন। না স্যার, অ্যাকচুয়ালি উনি ডেডলাইনের পরে বিড সাবমিট করেছিলেন স্যার, সেই জন্য লোকজন বিরক্ত ছিল আমার। কিন্তু যদি উনি ডেডলাইনের পরে উনি বিট করে থাকেন তাহলে সরকার অ্যাকসেপ্ট করলো কি করে? স্যার, অ্যাকচুয়ালি উনি ওখানে অনাথ আশ্রম খুলতে চেয়েছিলেন স্যার। আর স্যার, আমেরিকার সাথে ইন্ডিয়ার টাইমের যে পার্থক্য সেটা হলো 9.5 ঘন্টার স্যার, সেই জন্যই সরকার ওই বিডটা অ্যাকসেপ্ট করেছিল স্যার। দেখুন, এখন বাড়িটা সেই পাবে যার ভাগ্যে ওটা লেখা থাকবে। ভাগ্যে যদি নাও থাকে তো উনি তার ভাগ্য বদলানোর জন্য চেষ্টাও করেছিলেন, আর সেই লিস্টের মধ্যেই কেউ হবে। ললিতবাবু, এটা তো আবার দ্বিতীয়বার নিলাম হবে। তো যারা অ্যাপ্লাই করেছে এই দ্বিতীয় নিলামের জন্য, আমরা কি ওদের লিস্টটা দেখতে পারি? নো, সরি, এই লিস্টটা আমি আপনাদের এই জন্য দেখাতে পারলাম কারণ এই নিলামই হয়ে গেছে, কিন্তু যে নতুন লিস্টটা আসতে চলেছে সেটা আমি কোনোভাবে আপনাদের দেখাতে পারবো না। আরে 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 শালুকে, তুমি কি করতে চাইছো? কি শুনছি আমি? যা শুনেছো একদম ঠিক শুনেছো বস। কি শুনেছি? রিজাইন দিচ্ছ নাকি? হ্যাঁ। কেন কেন কেন? ব্যাস, আমার টাইম এসে গেছে। কিসের টাইম এসেছে? 1 মিনিট টাইম আছে এখনো? আরে এই টাইম নয় ভাই। তাহলে দেখো, প্রত্যেক মানুষকে একদিন না একদিন রিটায়ারমেন্ট নিতেই হয়, সেটা ক্রিকেটার হোক, মিউজিশিয়ান হোক, যে কেউ হোক। আমারও টাইম হয়ে গেছে, আমি রিটায়ারমেন্ট নেবো। আরে তুমি যাচ্ছ কোথায়? এই দেখো। এটা কি? দেখো দেখো। আরে কি করছো যে তুমি শালুকে, বুঝতে পারছি না। এয়ার টিকিট? যাচ্ছ কোথায়? হ্যাঁ, লন্ডন? আরে বাহ বাহ বাহ। পঙ্কজ, ক্যান্সেল করে দাও, যাও যাও। ক্যান্সেল হবে না। আরে রিফান্ড পেয়ে যাবে টাকা, কালকের টিকিট যখন, ডোন্ট ওরি। আমি রিফান্ড চাই না, আমাকে যেতে হবে ব্যাস। আরে তুমি এভাবে কিভাবে যাবে? কি হচ্ছে কি? আরে আমার এত বড় ভুল হয়েছে যে আমার নিজের কাছে নিজের লজ্জা করছে। এমন কি ভুল হয়েছে? ওই মৌমাছির কেসটা। হো হো হো, মৌমাছির কেস। এটা দুর্ঘটনা নয় বস, এটা হচ্ছে খুন। খুন, ওইখানেই আমার ভুল হয়েছে। মৌমাছির এক্সপার্টের সঙ্গে কথা হয়েছে? কি বলেছো? আমি এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, আমি নিজে ভালো করে চেকও করেছি। তখন আমি বুঝতে পারলাম যে এটা দুর্ঘটনা নয়, এটা একটা খুন। উনি মৌমাছিকে হাতিয়ারের মতো ব্যবহার করেছেন বস। ডক্টর শালুকে, সেটা কিভাবে? দেখো, মৌমাছি কখন আসে মানুষের কাছে? যখন ফেরোমেনের গন্ধ পায় তখনই না? হ্যাঁ, যখন মানুষেরা ওর বিপদ ডেকে আনে তখন মৌমাছিরা মানুষের কাছে যায়, গিয়ে হুল ফোটায়। ব্যাস ভাই, ঠিক এইখানেই আমার ভুল হয়েছে। আমি তো কখনো ভেবেই দেখিনি যে ফেরোমেন বানানো যায় ভাই। হ্যাঁ, ঠিকই বলেছো। ফেরোমেন তো আর্টিফিশিয়ালিও বানানো যেতে পারে, ল্যাবরেটরি বা কোনো ফ্যাক্টরিতে। তার মানে কেউ আর্টিফিশিয়ালি ফেরোমেন বানিয়েছিল, আর কোনো না কোনো ভাবে সে রাজের শরীরে পুশ করে দিয়েছিল। ব্যাস, মৌমাছিরা আসে আর ওকে অ্যাটাক করে। শালুকে, ওঠো ওঠো, তুমি ওখানে আবার যাও, সেখানে যেখানে রাজ খুন হয়েছিল রাজের সমস্ত জিনিসপত্র চেক করো। জানা তো যাবে যে কে ফেরোমেন ওখানে রেখেছিল, কে ফেরোমেন অ্যাপ্লাই করেছিল রাজের ওপরে। ইয়েস বস। এই যে ডক্টর, রাজের সমস্ত জিনিসপত্র এই সুটকেসে। ঠিক আছে স্যার, এসিপি স্যার বলছিলেন আপনি নাকি রিটায়ার হয়ে যাচ্ছেন। কবে আপনার লাস্ট ওয়ার্কিং ডে? তোমার লাস্ট ওয়ার্কিং ডে ঠিক একদিন পরে। মানে ইনি রিটায়ার হচ্ছেন না? আচ্ছা দয়া, একটা কাজ করো, আমি বাইরে যাচ্ছি আর তুমি এখান থেকে একটা একটা জিনিস বাইরের দিকে ফেলবে, তখন বোঝা যাবে যে কোন জিনিসটায় ফেরোমেন আছে। ঠিক আছে? ঠিক আছে ডক্টর। এটা একটু ধরবে, দেখে নাও কিছুক্ষণের জন্য। আপনি দেখতে পাবেন তো? দেখতে পাবো। বাইরে এত মৌমাছি, সেই জন্যই বলছিলাম। তুমি হচ্ছে অভিজিৎ,
এ পুরবি হ্যাঁ এ আরে দয়া। স্যার সব দেখতে পাচ্ছেন আপনি এই যান হচ্ছে যান জিনিসপত্র। যান 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 স্যার। স্যার সাবধানে যাবেন কিন্তু হ্যাঁ দাদা এ নিন ডক্টর। না এতে ফেরবেন নেই। আরে স্যার সাবধানে। আরে কিচ্ছু হবে না, যাতে ফেরোমেন থাকে তাতেই অ্যাটাক করে। আরে দেখ। কাজ হয়েছে, কাজ হয়েছে। দেখো সব কটা মৌমাছি অ্যাটাকিং মোডে আসছে। তার মানে কেউ রাজের পারফিউমে ফেরোমিন মিশিয়েছিল। এই আরে ডক্টর, আরে ভাই, মৌমাছি আমাকে কামড়ে দিয়েছে। স্যার আপনি ওখান থেকে সরে যান। আরে ভাই, আরে স্যার সরে যান ওখান থেকে, বাইরে যান। জল কোথায়? আরে সামনে ওইদিকে। আরে স্যার ওদিকে কুয়ো আছে, ওইদিকে যান। কুয়োতে ডুববো? আরে স্যার এখানে দাঁড়িয়ে না স্যার? যান, চলে যান। যান স্যার। আপনি ঠিক আছেন ডক্টর? বাপ রে বাপ, এই মৌমাছিরা আপনাকে রিটায়ার হতে দেবে না স্যার। আসুন বাইরে আসুন বার করো। আসুন আসুন ডক্টর, আসুন। আরে মৌমাছি, আসুন 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 আসুন। হ্যালো দাদা, নমস্কার, কেমন আছেন? আপনি? আমি হলাম চন্ডুমাল ঘন্ডুমাল গঙ্গেশ ভাই। আরে বাহ, বেশ লম্বা নাম তো আপনার। বলুন কি সাহায্য করতে পারি? আমি নিলামির জন্য এসেছিলাম। ওই পুরনো বাংলোটা আছে না হাইওয়ের কাছে, ওইটা আমি কিনতে চাই। আরে এভাবে কিনতে পারবেন না স্যার, ওটা নিলামি হবে, সেখানে যে জিতবে সেই কিনতে পারবে বাংলোটা। আরে বাবা, টাকা দেবো তো, আমি টাকা দেবো। দেখুন আর সময় নেই হাতে, মাত্র 15 মিনিট বাকি আছে, আপনি লেট করে ফেলেছেন। আরে কি বলছেন আপনি, 15 মিনিটে কি কি হয়ে যায়? আরে দেখুন না আপনি, আমি তো এই বিটের জন্য এইটাও নিয়ে এসেছি। এই দেখুন। রাকেশ, রেজিস্টারটা নিয়ে এসো তো। স্যারকে দাও, এন্ট্রি করুন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এন্ট্রি করে দিন। ওকে স্যার। এখানে সাইন করে দিন শেষে গিয়ে। গুড, দিন আমাকে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হলো। আচ্ছা, ওই বাংলোর চাবি? মজা করছেন নাকি আপনি? চাবি এভাবে পাওয়া যায় নাকি? আরে ভাই, বিডিং হবে, নিলামি হবে, তারপর যে জিতবে সে পাবে চাবিটা। অদ্ভুত কথা বলছেন আপনি। ভেট তো আমি জিতবো, এটা ধরেই নিন। আপনার বাচ্চাদেরকে আমার ভালোবাসা দেবেন, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ। কে জানে কোত্থেকে এসব লোকজন আসে, অদ্ভুত। কি দাদা, কাজ হয়েছে? স্যার, এই দেখুন আমার হাতের কাজ। গুড জব পঙ্কজ। 12 জনের মধ্যে 2 জন আছে যে দ্বিতীয়বার বিট করেছে এই বাড়িটা কেনার জন্য, হেমন্ত আর রোশন। মানে খুনি এই দুজনের মধ্যেই কেউ হতে পারে। আর সে যেই হোক না কেন, এবারেও এই বাড়িটা কেনার জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে। বন্ধুগণ, সেই সময় হয়ে গেছে যখন আমরা বলতে পারবো যে নিলামির বিজেতা কে হয়েছে। আর আমি খুব আনন্দের সাথে এটা জানাতে পারছি যে নিলামির বিজেতা হলেন মিস্টার রোশন। রোশন বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। 1 মিনিট, কিসের অভিনন্দন? সব থেকে বেশি বিট আমি লাগিয়েছি, ও কি করে জিতলো? দেখুন দাদা, আপনার কোনো ভুল হচ্ছে। সব থেকে বেশি বিট রোশন বাবু করেছিলেন, তাই ওনাকে দেওয়া হয়েছে বাংলোটা। এটা হতেই পারে না। আরে আমি অনেক বড় বিট দিয়েছিলাম, এই বাড়িটা আমার পাওয়ার কথা। কিসের টাকার কথা বলছেন স্যার? আমি 3টে খামি চেক করেছিলাম, আর চেক করার পরে মিস্টার রোশনের বিট সব থেকে বেশি ছিল, তাই ওনাকে এই বাংলোটা দেওয়া হচ্ছে। প্লিজ। কাম অন ইয়ার,
হেরে গেছো যখন বাচ্চাদের মতো কেঁদো না। বিজনেস এটা, আপ ডাউন তো হতেই থাকে। বিজনেসে চুরি চামারি চলে না। খামগুলো দেখান, আপনি প্রথমে ওই খামগুলো দেখান যেগুলোর মধ্যে সবাই বিট লাগিয়েছে। তাড়াতাড়ি দেখান। দেখান দেখান দেখান, দেখান, ওকে দেখিয়ে দেখান, দিন। দেখান। না না না, আমি ওটা দেখাতে পারবো না, এটা নিয়ম বিরুদ্ধ। চুরি করাও নিয়মের বিরুদ্ধে। আমি 7 কোটির বিট লাগিয়েছিলাম। 4 কোটি? এক্ষুনি হেড অফিস থেকে ফোন করবে, বলবে আমি 3 কোটি লাগিয়েছিলাম। 4 কোটি কম? কোনো ফোন আসবে না। বোকা পেয়েছে নাকি আমাদের? আপনি বললে ফোন আসবে। চলো তোলো ফোনটা, তোলো এক্ষুনি। আমি কি করব না করব সেটা আপনার কাছে শুনবো না আমি। আপনি ললিত বাবু, আপনি তো অনেক আইন টাইনের কথা বলছিলেন আমাদের, আর এদিকে ফোনই তুলছেন না। হ্যাঁ, আরে এটা তো খুব বাজে ব্যাপার। আপনি ব্যুরোতে চলুন। আপনি কোথায় পালাচ্ছেন রোশন বাবু? আপনি আমাদের মিষ্টি খাওয়াবেন না? নতুন প্রপার্টি কিনছেন আপনি? হ্যাঁ, আরে আপনিও চলুন। চলুন চলুন। স্যার রোশনবাবু একদম ঠিক বলছেন স্যার। রোশনবাবুর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার। যা ফ্রড হয়েছে স্যার আমি করেছি। এই রোশনের অপরাধ নিজের কাঁধে কেন নিচ্ছ? ও কি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছে? একটা কথা মনে রেখো, এই টাকা খরচ করার সময় পাবে না। খুব তাড়াতাড়ি তোমার ফাঁসি হবে। স্যার এই সামান্য বেইমানির জন্য ফাঁসি দেবেন আমাকে? আরে না না, বেইমানির জন্য নয়, খুন করার জন্য। খুনের জন্য ফাঁসি হবে। স্যার খুন কার খুন স্যার? রাজ রাকেশের খুন, যে আগের নিলামে ওই বাড়িটা প্রপার্টিটা কিনেছিল। স্যার কিন্তু আমি কাউকে মারিনি স্যার। স্যার আমি মারিনি কাউকে স্যার। আমরা জানি জানি এই রশনই মেরেছে। তুমি ওর কথা ফাঁস করে দাও, না হলে এর পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? আমি রাজকে কেন মারতে যাব বলুন? ওই প্রপার্টির জন্য। আর কিসের জন্য? আপনি এসব কি বলছেন স্যার? আমি মানছি আমি ললিতের সঙ্গে এক হয়ে নিলামির কাজে একটু আদ্রু গুপি কাজ করেছি, কিন্তু এই প্রপার্টির জন্য আমি কাউকে খুন করে দেব নাকি? তার মানে তুমি বলতে চাইছো তুমি এই খুন করনি? না স্যার। আচ্ছা ঠিক আছে, রবি ওই পারফিউমটা নিয়ে এসো তো একটু। এই পারফিউমটা দিয়ে দেবো? হ্যাঁ, বাইরে মৌমাছিদের চাক আছে, কি বলছো? স্যার পারফিউম হ্যাঁ? মানে আপনি কি বলছেন স্যার? আমাদের কেসের সঙ্গে পারফিউমের কি সম্পর্ক আছে স্যার? তুমি কি সত্যিই জানো না এই পারফিউমের সঙ্গে কেসটার কোনো সম্পর্ক নেই? স্যার আমরা সত্যি কথা বলছি স্যার। রাজবাবুর মৃত্যুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। স্যার ললিত একদম ঠিক কথা বলছে স্যার। তাহলে এই খুনটা রোশন করেনি, তাহলে বাকি থাকে ও, সেই একজন। এই কাগজ থেকে এটা প্রমাণিত হয় যে তুমি রঞ্জিত রায়ের নাতি। তোমার কাছে তো অনেক বড় কারণ ছিল এই বাড়িটাকে ফিরে পাওয়ার জন্য। কি? দেখুন, রায় রঞ্জিতের নাতি হওয়ার সুবাদে এটা প্রমাণ হয় না যে এই খুনটা আমি করেছি। হেমন্ত বাবু, খুনি কখনো কখনো তার অপরাধের প্রমাণ তার নিজের সঙ্গে নিয়ে ঘোরে, যেমন আপনি। আমি বুঝলাম না ঠিক। আপনাকে বোঝাচ্ছি, এই দেখুন প্রমাণ। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুখে, আপনারা সেফটি স্যুট পরা সত্ত্বেও এইভাবে আপনাদের মৌমাছি কামড়াতে পারলো? হ্যাঁ, কখনো কখনো সেফটি স্যুট পরা সত্ত্বেও মৌমাছি কামড়াতে পারে। আর তার উপর মৌমাছির চাকটাকে যদি এদিক থেকে ওদিকে নিতে হয় তাহলে তারও বেশি অ্যাটাক হতে পারে। দেখুন আসলে এই অনেক হয়েছে হেমন্ত, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কোনো রাস্তা আছে তোমার? আজ্ঞে না, আমি এসব কাজ করেছি। যখন রাজ বাংলোতে ঢুকলো তখন আমি ওখানেই ছিলাম, আর সুযোগ পেয়ে আমি বাংলোয় ঢুকে পড়েছিলাম। আমি পারফিউমের বোতলের মধ্যে ফেরোমেন মিশিয়ে দিয়েছিলাম। তারপর রাজকে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করে আমি ওকে মৌচাকের কাছে নিয়ে যাই, আর তারপর যা কাজ মৌমাছি করেছে। আমি আমার পৈতৃক বাড়িটা ফেরত পেতে চেয়েছিলাম। বাহ বাহ বাহ, নিজের পৈতৃক ভিটে বাঁচাতে আপনি একজনকে খুন করে দিলেন। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। খুব কম হলেও আজীবন কারাবাস হবে আপনার। নিয়ে যাও একে পঙ্কজ। চলো। চালুকে, এবার তুমি রিটায়ারমেন্ট নিতে পারো। আরে আমি তো রিটায়ার হবই না। কালকে তো তুমি বলছিলে যে রিটায়ারমেন্ট নেবে। আরে ওটা কালকের কথা ছিল।
হায় ভগবান, তার মানে পেছন ছাড়বে না, আমাদের আরো সহ্য করতে হবে। পেছন ছাড়ার প্রশ্নই ওঠে না, কেউ কারণ নয়। আমার তোমাকে ছাড়া চলবে না, আর তোমার আমাকে ছাড়া চলবে না। এই নিন, সরকার এই বাংলোটা এবার রাজের পরে আপনার নামে করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি যে আপনি রাজের অনাথ আশ্রম খোলার যে স্বপ্ন ছিল তা পূরণ করবেন। রাজের মৃত্যুর পর আমার লাইফের এটাই উদ্দেশ্য এখন, ওর শেষ স্বপ্নটা পূরণ করা। বাট থ্যাংক ইউ সো মাচ রাজকে জাস্টিস দেওয়ার জন্য। আমরা যা করেছি ওটা তো আমাদের ডিউটি ছিল। আপনার যদি আর কিছু সাহায্য লাগে তাহলে আমাদের নিশ্চয়ই জানাবেন। কখনো কখনো আসবেন অবশ্যই, আপনাদের থেকে বাচ্চারা ইন্সপিরেশন পাবে। আরে এতে আবার বলার কি আছে, হতে পারে ওই সমস্ত বাচ্চাদের মধ্যে হয়তো আমাদের কোনো সিআইডি অফিসার পেয়ে যাব। নিখিল স্যার, নিখিল ওপেন দ্য ডোর স্যার। কি হয়েছে ভাই? কি হয়েছে? দরজা খুলছেন না তো? নিখিল দরজা খোল। নিখিল স্যার প্লিজ ওপেন দ্য ডোর। আরে নিখিল স্যারের আবার কিছু হয়ে যায়নি তো? আমি ফোন করে দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি করো। নিখিল স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? তো ফোনও তুলছেন না। আরে এটা কি করে হতে পারে? নিখিল স্যার আপনি ভেতরে আছেন কি? তোর কাল রাতের হ্যাংওভার কাটেনি। তুই চুপ করবি? হ্যাঁ, হাউসকিপিং, তোমার কাছে এক্সট্রা চাবি আছে না? হ্যাঁ দাও আমাকে। স্যার চাবি তো নেই, হারিয়ে গেছে। আরে হারিয়ে গেছে মানে কি? এরকম করে হারিয়ে যাবে নাকি? আমি এসে গেছি, ওয়েট। এটা কি করে হলো? তুমি কি কার্ড হারিয়ে ফেলেছো? দেখুন আপনারা এইসব পরে ডিসকাস করবেন, এখন প্লিজ দরজাটা খুলুন। আমার কাছে গেস্ট রুমের ডুপ্লিকেট কি কার্ড আছে। নিখিল স্যার আমরা সবাই একটা স্টার্টআপ কোম্পানি নিকিটুনের জন্য কাজ করি। নিকিটুন? ওই যারা কার্টুন বানায়? হ্যাঁ। আপনারা কে আর এখানে কি করছেন? নিখিল স্যার আমাদের বস ছিলেন, উনি ইউএস এর একটা বড় কোম্পানির অফার পেয়েছিলেন, তাই স্যার নিজেই ইনফ্যাক্ট আমাদের সাথে সেলিব্রেট করবেন বলেই এই পার্টি রেখেছিলেন। আর দুদিন পরে তো ওনার ইউএসএ তেও যাওয়ার কথা ছিল, কিন্তু জানি না এসব কি করে হয়ে গেল। প্লিজ নিজেকে একটু সামলান। একটু অদ্ভুত লাগছে স্যার, এতগুলো আঘাত করা হয়েছে এর উপরে, ও নড়েওনি আর কোনো রক্ষা করার চেষ্টাও করেনি নিজেকে। হ্যাঁ ভাই, এটা তো অদ্ভুত ব্যাপার, কিন্তু এর থেকে আরো অদ্ভুত ব্যাপার আছে। তুমি এখানে কোনো গন্ধ পাচ্ছ না? কোনো অদ্ভুত গন্ধ? একটা অদ্ভুত স্মেল পাচ্ছি। এটা একটা বিশেষ ধরনের কেমিক্যাল। আর দেখো, এর যেই নাকের হাড়টা দেখছো, এটা খুব খারাপভাবে ভেঙে গেছে। আর এইটা, এর খাদ্যনালীটাও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। খুন পুরো প্ল্যান করেই করা হয়েছে। এই দেখো, এই ভ্যাক্সটা এই শাটারের লকে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে এই লকটা ঠিকমতো বন্ধ না হয় আর খুনি খুব সহজে ভেতরে আসতে পারে। স্যার, তার মানে খুনি এখান থেকে এসেছে?
পঙ্কজ, জুতোর ছাপ। স্যার, দেখে তো মনে হচ্ছে 11 নম্বরের জুতো। তুমি একটা কাজ করো, প্লাস্টার প্যারিস নিয়ে এসো আর জুতোর ছাপের একটা কাস্ট বানাও। স্যার, কি কার্ড? রুমের কি কার্ড এখানে? আর তো আগে থেকে এখানে আছে। রবি, তুমি এই দরজার লক সিস্টেমটাকে চেক করাও। এইরকম দরজাতে যদি কেউ কার্ড সোয়াইপ করে ভিতরে ঢোকে তাহলে লকের সফটওয়্যার ডেটাতে তার এন্ট্রি রেজিস্টার হয়। খোঁজ নিয়ে দেখো কাল রাত থেকে আজ পর্যন্ত কতজন এখানে এন্ট্রি নিয়েছে। স্যার, একটা কার্ড এখানে পড়ে রয়েছে আর একটা কার্ড ওখানে লাগানো রয়েছে, দুটো কার্ড। এত বড় অবহেলা! তুমি কি কার্ডটা হারালে কি করে? তুমি কি জানো তোমার এই অবহেলার জন্য আমাদের হোটেলের কতটা রেপুটেশন নষ্ট হচ্ছে? ম্যাডাম, আমি মাস্টারকে সবসময় সামলেই রাখি। আর কালকে যখন আমি সব রুম পরিষ্কার করছিলাম ওটা আমার সঙ্গেই ছিল, কিন্তু কালকে যখন কীর্তি ম্যাডামের রুম আমি ক্লিন করতে যাই তারপর থেকে ওটা খুঁজেই পাচ্ছি না, জানি না কোথায় পড়ে গেছে। সেটা এই কার্ডটা নয় তো আবার? না না স্যার, এটা ওই মাস্টার কার্ড নয়। অদ্ভুত ব্যাপার, আপনি এক ঝলকেই বুঝতে পারলেন যে এই কার্ডটা সেই কার্ড নয়। স্যার, আমাদের যে মাস্টার কার্ডটা ওটা হোয়াইট কালারের হয় আর তার উপরে মাস্টার কার্ড লেখা থাকে। স্যার, এটা একটা নর্মাল কি কার্ড যেটা শুধুমাত্র আমরা গেস্টদের জন্য অ্যালট করি। আই সি। আচ্ছা, এই নিখিলের রুমে কি আরো কেউ ছিল নাকি? না না স্যার, উনি একলাই ছিলেন। তাহলে ওর রুমে দুটো কি কার্ড কি করে এলো? দুটো কি কার্ডস? স্যার 1 মিনিট, আমি এক্ষুনি জেনে বলছি। একটু চেক করে দেখা তো মিস্টার নিখিলের নামে আর কোনো কার্ড ইস্যু হয়েছে কিনা। হ্যাঁ ম্যাম, ডুপ্লিকেট কার্ড। ও ইয়েস, স্যার মনে পড়েছে আমার। কালই মিস্টার নিখিল একটা ডুপ্লিকেট কি কার্ড বানিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনার যে অরিজিনাল কি কার্ডটা সেটা নাকি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু একটা কার্ড তো ওনার রুমের সকেটে লাগানো রয়েছে, আর একটা কার্ড তো রুমের ফ্লোরের মধ্যেই পড়েছিল। বলতে পারবো না স্যার, কিন্তু উনি আমাদের বলেছিলেন ওনার কি কার্ডটা হারিয়ে গেছে। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা কার্ড থাকা সত্ত্বেও নিখিল ডুপ্লিকেট কার্ডটা কেন বানালো? অভিজিৎ কখনো কখনো ডুপ্লিকেট কার্ড এই জন্যই চায় যে ও চায় যে অন্য কেউ ওর রুমে যাতায়াত করুক। আচ্ছা, এরকম নয় তো যে নিখিলের সাথে কারোর অ্যাফেয়ার চলছে ওর অফিসে কিংবা অন্য কোথাও? হতে পারে ওই চাবিটা ওর গার্লফ্রেন্ডকে দিয়েছিল আর ওর গার্লফ্রেন্ড ওকে মেরে দিয়েছে। স্যার, দরজার লকিং সিস্টেম স্ক্যান করে নিয়েছি। রাত্রে কি কার্ড দুবার সোয়াইপ হয়েছে, একবার 1:30টার সময়, একবার 1:45টার সময়। ওই টাইমেই নিখিলের খুনও হয়েছিল, কিন্তু খুনি রুমে দুবার কেন গেছিল? দুবার নয়, 3 বার। একবার ডুপ্লিকেট কার্ড দিয়ে, একবার মাস্টার কার্ড দিয়ে, আর আরেকবার ওই জানালা দিয়ে যেটা খোলা ছিল। স্যার, আমি সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছি আর প্রত্যেকেরই বক্তব্য হলো তারা রাত্রে ঘুমোচ্ছিল। সবাই ঘুমিয়েছিল? তাহলে ওই 3 জনকে যারা নিখিলের ঘরে ঢুকেছিল, আর তাদের মধ্যে খুনি কে? এর বুকের ওপর যে আঘাতের চিহ্ন আছে এর থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একে কোনো ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাহলে আমাদের প্রথম মার্ডার ওয়েপেন হলো একটা খুব ধারালো ছুরি। তখন বলেছিলাম না যে এর নাকের হাড়টা ভেঙে গেছে আর এর এই খাদ্যনালীটাও ড্যামেজ হয়েছে। হ্যাঁ, এই সব কিছু থেকে বোঝা যাচ্ছে যে এমন কোনো জিনিস দিয়ে ওর মুখ চেপে ধরা হয়েছিল যাতে ওর দম বন্ধ হয়ে যায়। এক্স্যাক্টলি। আর এই কাজটা করেছে কেউ এই বালিশটা দিয়ে, কারণ এই বালিশটা রোয়া আমি এর নাকের ওপর, এর গলায় আর মুখের ওপর পেয়েছি। তাহলে আমাদের মার্ডার ওয়েপন নাম্বার 2 হলো এই বালিশ। অভিজিৎ, মনে আছে ঘরের মধ্যে যখন ঢুকেছিলাম তখন আমি তোমাকে বলেছিলাম কোনো অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনি বলেছিলেন যে ওই কেমিক্যালের মতো একটা গন্ধ আসছে। এক্স্যাক্টলি অভিজিৎ, ওই কেমিক্যাল হচ্ছে ডায়াবেটিসের ওষুধ।
যেটা ডায়াবেটিসের পেশেন্টরা প্রায় ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকে। এই দেখো, এই যে এখানে। আমার মনে হয় না যে ওর ডায়াবেটিস ছিল। এই যে ইনজেকশনটা কোনো আনাড়ি লোক দিয়েছে। ও একে ডায়াবেটিসের ওষুধটা শুধু মেরে ফেলবার জন্যই দিয়েছে। স্যার, ওই কেমিক্যালটা নয় তো যেটা ডায়াবেটিসের রোগীদের জন্য তো ওষুধের কাজ করে, কিন্তু যদি কোনো নর্মাল মানুষ নিয়ে নেয় বা ওভারডোজ হয়ে যায় তাহলে মারাও যেতে পারে। এক্স্যাক্টলি। এই 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি দিয়ে একে মারা যেত। তাহলে খুনি 3টে পদ্ধতি প্রয়োগ করলো কেন একে মারার জন্য? কারণ খুনিও একজন নয়, 3 জন। কি? ঠিক আছে, মেনে নিচ্ছি যে একে 3 রকম পদ্ধতিতে মারা হয়েছে, কিন্তু জানতে কি করে পারবো যে কোন পদ্ধতির দ্বারা এই লোকটা মারা গেছে? এইটাই সবচেয়ে বড় দাঁদা বস। এইটা সলভ করা এখনো বাকি আছে। আচ্ছা, এই পার্টিটা কি নিখিল নিজেই দিয়েছিল? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ও ইউএসএ থেকে একটা ভালো জব অফার পেয়েছিল, তাই ওটা সেলিব্রেট করার জন্য আমাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার রেখেছিল। তার মানে নিখিলের সমস্ত স্টাফেরা এখানে এসেছিল? হ্যাঁ, নিখিল স্যারের টিমের সবাই এখানে উপস্থিত আছে। নিখিল নিজের রুমের ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, যদিও ওর কাছে অরিজিনাল চাবিটাও ছিল। এই ব্যাপারে তোমরা কেউ কিছু বলতে পারবে? আগে ম্যাম, সে ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আচ্ছা, ওর কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার চলছিল নাকি? অ্যাফেয়ার? নিখিলের তো একটাই অ্যাফেয়ার ছিল। কার সাথে? নিজের কাজের সঙ্গে স্যার। উনি এত ডিটারমাইন্ড আর অ্যাম্বিশাস ছিলেন যে সব সময় শুধু কাজ কাজ আর কাজ। আচ্ছা, যখন নিখিল মারা যায় তখন আপনারা কখন জানতে পারলেন? মানে কিভাবে জানলেন? অ্যাকচুয়ালি স্যার, কালকে পার্টির পরে খুব ঝামেলা হয়ে গেছিল, তাই সকালে আমরা ভাবলাম যে একবার গিয়ে ওর সাথে সবকিছু শর্ট আউট করে নিই। তো যখন ওর রুমে গেলাম, আমরা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিয়েছিলাম। আর স্যার, যখন অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পরেও দরজাটা খুললো না, তখন আমরা হাউসকিপিংকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওদের কাছেও মাস্টার কি ছিল না। স্যার, আমি ফোনেও ট্রাই করেছিলাম, কিন্তু উনি ফোন তুলছিলেন না। আচ্ছা, তারপরে যখন ফাইনালি ম্যানেজার এসে মাস্টার কি দিয়ে দরজাটা খুললো, আমরা ভেতরে গিয়ে দেখলাম যে নিখিলের লাশ পড়ে আছে। কাল রাতে পার্টি হয়েছিল, খুব হইচই হয় আর খুনও হয়। গল্পটা অনেক লম্বা মনে হচ্ছে, আমাদের একটু ভালো করে শুনতে হবে। Hey, everyone, I want to raise a toast here. Yay! A toast for the boss. কিন্তু কংগ্রাচুলেশনস ভাই। ভাই, এত বড় চাকরি পেয়ে গেছিস ভাই। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? আরে তো বল না, কি চাই তোর? আমি আমার অধিকার চাই, যেটা তুই কেড়ে নিয়েছিস, ইনফ্যাক্ট আমাদের সবার। বল, দিবি? হ্যাঁ, এই যে তুই ইউএসএর চাকরি নিয়ে তো লাফাচ্ছিস না, এই অপরচুনিটিটা তুই আমাদের সবাইকে ঠকিয়ে পেয়েছিস। এবার তুই লিমিট ক্রস করে যাচ্ছিস। আচ্ছা, লিমিটও নয় নিখিল, তুই লিমিট ক্রস করেছিস, বুঝলি? কি বাজে কথা বলছিস তোরা? বাজে কথা নয়, ও একদম ঠিক বলেছে। তোর ডিলের পেপার ইউএসএ কোম্পানির সঙ্গে আমি দেখেছি। ইউএস এর কোম্পানি নিকিটুনস মানে আমাদের কোম্পানিকে ফান্ড অফার করেছিল, কিন্তু তুই আমাদের সবার পরিশ্রম ব্যবহার করে একাই ক্রেডিট নিতে চাইছিস। মনোজকে মনে আছে? মনোজ গাইজ, কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যার বানিয়েছিল, কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। কিন্তু ও ছিল সহজ সরল ছেলে, সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি আর তাই সুইসাইড করে ফেলে। কিছু মনে পড়লো নিখিল? ও তাহলে এত হিংসা করিস তোরা আমাকে? তাই যদি হয় তাহলে আমার সঙ্গে বিজনেসে এসেছিলি কেন? আছে কোনো উত্তর নেই? আমি বলছি তোকে, কারণ তুই একটা বড় লুজার। আর তুই শুধু একা নয়, তোরা সবাই এক একজন লুজার। পার্টি শেষ, যা এবার বাড়ি যা, গেট লস্ট। আরে তোর পার্টিতে থাকতে গেছে,
ফালতু কথা বলে চলে যাও। চল এখান থেকে। আরে আরে ভাই, নিজেকে একটু সামলে, কি করছিস কি? আপনারা সবাই ছিলেন কিভাবে আলাদা আলাদা রুমে? স্যার সিনিয়র ম্যানেজমেন্টের 4 জন আলাদা আলাদা ঘরে ছিল, মানে আমি, জোসেফ, অরুণ আর ওদিকে নিখিল। বাকিরা 2 জন করে রুম শেয়ার করেছিল। স্যার একটাতে জয়া আর প্রীতি, একটাতে সারদা আর কীর্তি, আর একটাতে অভয় আর ও। আপনারা আপনাদের রুমে যাওয়ার পরে আর বাইরে বের হননি? কিন্তু পার্টি তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল না? আর আপনারা ভালো ছেলের মতো সবাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিলেন, হ্যাঁ? স্যার আসলে আমি আর সারদা সারা রাত গল্প করেছিলাম, কারণ পার্টিতে যা কিছু হয়েছিল সেগুলো আমরা ভুলতে পারছিলাম না। হ্যাঁ স্যার, আমরা তো রুমেই ছিলাম আর প্রায় আমরা ভোর 5টা পর্যন্ত গল্প করেছি। স্যার আমার তো কিছু করার ক্ষমতাই ছিল না। আমি তো পার্টি থেকে রুমে ফিরলাম আর শুয়ে পড়লাম, আর তারপর সকালেই আমার চোখ খুলেছিল। ঠিক স্যার, এর অবস্থা তো একটু বেশি খারাপ ছিল। ইনফ্যাক্ট এতটাই খারাপ যে রাতে বারবার উঠে আমাকে চেক করতে হচ্ছিল। স্যার আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হ্যাঁ রিদ্ধি রাতে অনলাইন ছিল। হ্যাঁ স্যার, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। ও লন্ডনে থাকে, তাই আমাদের টাইম জোন আলাদা। আমরা প্রায় ভোর 4টে পর্যন্ত কথা বলি। আপনি চাইলে আমার কল লগ চেক করতে পারেন। আর জোসেফ, জোসেফ কোথায়? জোসেফ? জোসেফ? ও তো আমার মনে হয় স্যার রাতের পার্টির পর থেকেই উধাও। কি বলতে চাইছো উধাও মানে? স্যার রাতে পার্টিতে ও আমাদের সঙ্গেই ছিল, তারপর আমরা আমাদের রুমে চলে যাই, কিন্তু জানি না স্যার ও যেন কোথায় চলে গেছে। আর স্যার যখন সকালে এইসব হচ্ছিল আমি ওকে ফোনও করেছিলাম, কিন্তু স্যার ওর ফোনটা ঢুকলো না। পরে যখন আমি রিসেপশনে গিয়ে এনকোয়ারি করি তখন জানতে পারি ও রাত্রেই হোটেল থেকে বেরিয়ে গেছে। একটা লোকের খুন হয় আর আরেকটা লোক উধাও, আর এই কথাটা আপনারা এখন আমাদের বলছেন? আপনারা যেতে পারেন, যান। স্যার আমার তো মনে হচ্ছে এরা প্রত্যেকে মিথ্যা কথা বলছে। যতক্ষণ আসল খুনি সামনে না আসছে ততক্ষণ এরা সবাই সন্দেহের তালিকায় আছে। দয়ের বুকে যে ক্ষতটা রয়েছে সেটাও একটা রহস্যজনক ক্ষত। এই দেখো, এই ক্ষতটা দেখছো এর বুকের ওপর? এই দুটো ক্ষত দূরত্বই সমান। আরো একটা কথা, এই ক্ষতগুলোতে ভেতরের দিকটায় একটু সূচলও রয়েছে আর বাইরের দিকটা একদম প্লেন। ডক্টর সালুকে ছুরির দাগ তো এরকমই হয় না? মানে একদিকে ভোঁতা আর অন্যদিকে ধার? হ্যাঁ দা, হয় ছুরির চিহ্ন এইরকমটাই হয়, কিন্তু এই কেসটা সেরকম নয়। আর এই কেসটাতে এই দুটো ক্ষতর মধ্যে যে সমান, একদম সমান দূরত্ব রয়েছে, সেরকম ছুরির ক্ষততে হতে পারে না। তাই আমার মনে হয় এই ক্ষতটা কাঁচির, বুঝলে, কাঁচির, যাতে সূচল দিকটা ভেতরের দিকে থাকে আর প্লেন দিকটা বাইরের দিকে থাকে। আর এই কাঁচিটাও খুব সাধারণ এলেবেলে কাঁচি নয়। স্যার আমি কাঁচিটা বাইরে গার্ডেনের থেকে পেলাম। এই দেখো। আর স্যার ওর ওপর ব্লাডের ট্রেসেসও আছে। আমি যেমন বলছিলাম সেই রকমই কাঁচি, আর এর উপরে ব্লাডের ট্রেসেসও পাওয়া গেছে। হতে পারে খুনি এই কাঁচি দিয়েই আঘাত করেছে। ইয়াস, আর একটা কথা, যে আঘাত করেছিল সে লেফট হ্যান্ডার ছিল। এই দেখো, যখন কোনো লোক বাঁ হাত দিয়ে আঘাত করে তখন ক্ষতটা ডান দিকে হয়, আর যদি ডান দিক থেকে আঘাত করা হয় তখন ক্ষতটা বাঁ দিকে হয়। যেহেতু এর ক্ষতটা ডান দিকে হয়েছে, তার মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আঘাতটা করেছে সে একজন লেফটি, বাঁহাতি। আর একটা কথা, যেই আঘাতটা করুক না কেন সে একজন পুরুষ, কারণ এতবার এত গভীর ক্ষত, প্রায় 7 ইঞ্চি গভীর ক্ষত, তার জন্য তো খুব শক্তি দরকার। তার মানে খুনি লেফট হ্যান্ডেড, খুব শক্তিশালী লোক। আর তার জুতোর সাইজ 11। চলো, প্রথম খুনির ব্যাপারে কিছু তো জানতে পারা গেল।
স্যার দুজন, অরুণ আর অভয়, বাঁহাতি। অরুণ সিঙ্গেল রুমে ছিল আর অভয় সমীরের সাথে রুম শেয়ার করেছিল। সমীরের সাথে, যার কোনো জ্ঞানই ছিল না। তার মানে হলো অভয় যদি নিখিলের রুমে গিয়ে খুন করে তাহলে সমীর কিছু জানতেই পারবে না। আর স্যার অরুণ, ও তো একা ছিল। এই দুজনেরই পোটেনশিয়াল সাসপেক্ট। আচ্ছা, ওদের জুতোর মাপটা চেক করেছো? হ্যাঁ স্যার, চেক করেছি। দুজনের মধ্যে কেউই 11 নম্বরের জুতো পরে না। অরুণ 13 নম্বরের জুতো পরে আর অভয় 8। আর যে 11 নম্বরের জুতোর চিহ্ন পাওয়া গিয়েছিল সেটা কারোর সঙ্গে ম্যাচ করেছে? হ্যাঁ স্যার, ম্যাচ হয়েছে। ধীরজ। ধীরজ? ধীরজও সিঙ্গেল রুমেই ছিল, কিন্তু স্যার ওর লেফট হ্যান্ডেড নয়, রাইট হ্যান্ডেড। আচ্ছা, এরকম না তো যে ডক্টর সালুকের কোনো ভুল হয়েছে? মানে আমি বলতে চাইছি খুনি বাঁহাতি নয়। ডক্টর সালুকের সঙ্গে কথা বলার আগে এই ধীরজের সঙ্গে কথা বলি। স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি সত্যি ওকে খুন করিনি স্যার। ক্রাইম সিনে আমরা তোমার জুতো ছাপ পেয়েছি। স্যার, এটাও তো হতে পারে যে অন্য কেউ আমার জুতোটা পরে নিয়েছিল। আসলে আমি জুতোটা রুমের বাইরে রেখেছিলাম পলিশ করার জন্য। কিন্তু তুমি রুমের মধ্যে একা ছিলে আর তোমার কাছে তার কোনো পোক্ত প্রমাণও নেই। স্যার, ওই সারদা। সারদা? সারদা কি? স্যার, অ্যাকচুয়ালি ওর আর আমার অ্যাফেয়ার চলছে, কিন্তু কথাটা আমরা এখনই কাউকে জানাতে চাইনি। কিন্তু স্যার, সারদা আমার সঙ্গে আমার রুমেই ছিল। কিন্তু সারদা তো বললো যে ও নিজের ঘরে ছিল কীর্তির সাথে। স্যার, সে তো বাঁচার জন্য ও মিথ্যে বলেছিল। আসলে কীর্তি একমাত্র আছে যে আমাদের সম্পর্কের কথা জানে। ইনফ্যাক্ট কীর্তি আমাদের এনকারেজ করেছিল। ধীরজ সত্যি বলছে, আমি ওর সাথে ওর রুমেই ছিলাম। স্যার, ওর কথাই যদি ঠিক হয় আর সত্যি কেউ হয়তো ওর জুতো পরে খুনটা করেছে। হতে পারে। এই ঘাস আর মাটি জুতোর মধ্যে গেল কি করে? এমন কিছু আছে যা আমরা এড়িয়ে যাচ্ছি। নিখিলকে খুন এই অভয় করতে পারে। অভয়? হ্যাঁ। কিভাবে স্যার? একটু ভেবে দেখো পুরবি। অরুণ, যার জুতোর সাইজ 13 নম্বর, এই জন্য অরুণ ধীরাজের জুতো পরতে পারবে না। তার কারণ ধীরাজের জুতোর সাইজ 11। অরুণের পা ধীরাজের পায়ের থেকে বড়। কিন্তু অভয়, যার জুতোর সাইজ 8 নম্বর, মানে যার পা ছোট, সে ধীরাজের জুতো পরতে পারে। অভয় ধীরাজের জুতো নিজের পায়ে পরে নিখিলকে খুন করতে পারে। এবার বাকি থাকলো ওই পায়ের ছাপ। যখন কোনো ছোট পায়ের লোক কোনো বড় পায়ের লোকের জুতো পরে হাঁটে, তখন নিজের শরীরের ব্যালেন্স বজায় রাখার জন্য সে নিজের বডির ভারসাম্য রক্ষা করতে জুতোর সামনের দিকে ভর দেয়। আর এই জন্য ছাপটাও সেরকম হয়। বুঝেছ? তোমার জুতোটা একবার পুরবিকে দাও, হেঁটে দেখাও। এবারে হাঁটো। হ্যাঁ স্যার, ব্যালেন্স করার জন্য আমাকে প্রেশারটা সামনে দিতে হচ্ছে। সেই জন্যই আমরা ওখানে যে জুতোর চিহ্ন পেয়েছিলাম সেটা সামনের দিকটায় বসেছিল। মানে 3টে খুনির মধ্যে একটা খুনি হলো অভয়। তার মানে প্রথমে অভয় নিখিলের জানলার লক আটকে দেয়, আর যখন সমীর নেশায় চুর হয়ে ঘুমিয়ে পড়ে, অভয় বাইরে যায়, ধীরাজের জুতো পরে, বাগান থেকে কাঁচি নেয়, নিখিলের রুমে যায় আর ওকে খুন করে। এবার খোঁজ নিতে হবে বাকি দুজন খুনি কারা, আর এই 3 জনের মধ্যে প্রথম কে খুন করেছে। বস, এত খুশি হবার কোনো দরকার নেই। এই কেসটা এখনো সলভ হয়নি। মনে আছে নিখিলের 2জন খুনি এখনো বাকি আছে। হ্যাঁ সালুকে, আমি জানি যে আরো 2টো খুনি বাকি আছে, আর তাদেরও তাড়াতাড়ি পাওয়া যাবে। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। ওই জোসেফকে পেয়ে গেছি।
এটা সত্যি স্যার, আমি রাত্রে রিসর্ট থেকে চলে গিয়েছিলাম। কারণ স্যার আমার ডায়াবেটিস আছে, আর আমাকে সারাদিনে 3 বার ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে হয়। আর স্যার আমি যখন রাত্রে ডায়াবেটিসের ইঞ্জেকশন নিতে যাই তখন দেখি মেডিকেল কিটটা রুম থেকে উধাও। তাই স্যার বাধ্য হয়ে ইঞ্জেকশন নিতে আমায় বাড়ি ফিরে যেতে হয়। ভেবেছিলাম সকালেই ফিরে আসব। এর মানেটা কি? তোমার ডায়াবেটিসের কিট উধাও হয়ে গিয়েছিল? মানে স্যার আমি বলতে চাইছি, আমরা 2 দিনের জন্য রিসর্টে এসেছিলাম, আর আমার প্রয়োজনীয় সমস্ত ওষুধ ওই মেডিকেল কিটের মধ্যেই আমি রেখেছিলাম। ইঞ্জেকশন, সিরিঞ্জ সবকিছু স্যার। সকালে আর দুপুরে ইঞ্জেকশন নিয়েও ছিলাম আমি, কিন্তু যখন রাতে ইঞ্জেকশন নিতে গেলাম তখন দেখলাম কিটটা নেই। কিটটা কখন কে কেন নিয়ে গেল আমি কিছু জানি না স্যার। আমরা ধরে নিচ্ছি তুমি সত্যি কথা বলছো, কিন্তু তোমার মোবাইল ফোন কেন অফ ছিল? স্যার আমার মোবাইলটা ডিসচার্জ হয়ে গিয়েছিল, আর চার্জারটা রিসর্টে পড়েছিল। ঠিক আছে, এখনকার মতন যেতে পারো। প্রয়োজন হয়তো আমরা তোমাকে আবার ডাকবো, ঠিক আছে? ওকে স্যার। বস, আমি বলেছিলাম না 3 জনের মধ্যে কোনো একজন নিখিলকে ডায়াবেটিসের ওভারডোজ দিয়েছিল। কিন্তু স্যার এ পার্টি শেষ হতেই বাইরে চলে গিয়েছিল, আর সারা রাত্রি বাইরেই ছিল। আমার মনে হয় না যে ও খুন করেছে। এই খুনটা যেই করুক না কেন, কেউ তো একজন ডায়াবেটিসের মেডিসিন চুরি করেছে ওই রুম থেকে। খোঁজ নিয়ে দেখতে হবে কে গিয়েছিল জোসেফের ঘরে আর কে চুরি করেছে এই ওষুধগুলো। কীর্তি, সমীর আর প্রীতি এরা 3 জনই পার্টি শুরুর আগে জোসেফের রুমে গিয়েছিল। আর এই সমীরটা খুব রেগেছিল, নিখিলের ব্যাপারে আজে বাজে কথাও বলছিল। এদের 3 জনের মধ্যে কেউ হবে যারা ওই ডায়াবেটিসের কিট চুরি করেছিল। স্যার প্রীতি তো হতে পারে না, কারণ সারা রাত ও বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, ভিডিও চ্যাট করছিল। আর স্যার সমীর সেই অবস্থায় ছিলই না যে ওইসব করতে পারবে। কিন্তু তাহলে কীর্তি? কীর্তি তো রুমে একা ছিল স্যার, কারণ সারদা ধীরাজের সঙ্গে ওর রুমেই ছিল। আর স্যার ওই মাস্টার কি কার্ড, হাউসকিপিং লোকেদের কাছ থেকে ওই কার্ডটা কীর্তির ঘর থেকে উধাও হয়েছিল। তাহলে তো এর একটাই মানে দাঁড়ায় যে এই কীর্তি ওই ডায়াবেটিসের মেডিসিন নিখিলকে দিয়েছিল, ওর প্রাণ নিয়েছিল আর পালিয়ে গিয়েছিল ওখান থেকে। স্যার 2 জনকে তো পেয়ে গেলাম, এবার তৃতীয় খুনি নিশ্চয়ই সেই যার সাথে নিখিলের চক্কর, মানে বলতে চাইছি যে যাকে নিখিল ওই ডুপ্লিকেট কি কার্ডটা দিয়েছিল। তৃতীয় খুনি ওই যে বালিশ দিয়ে নিখিলের শ্বাসরোধ করেছে, যাতে ওর নাক আর শ্বাসনালী ভেঙে যায়। কিন্তু স্যার এ কে? আমি বলছি ওই তৃতীয় জন কে ছিল। তৃতীয় খুনি ওই যে বালিশ দিয়ে নিখিলের শ্বাসরোধ করেছে, যাতে ওর নাক আর শ্বাসনালী ভেঙে যায়। কিন্তু স্যার এ কে? আমি বলছি ওই তৃতীয় জন কে ছিল। খুনে যে বালিশটা ব্যবহার করা হয়েছিল সেটাকে আমি খুব ভালো করে চেক করেছি। আর এমনিতে তো কাপড়ের ওপর থেকে হাতের ছাপ সংগ্রহ করাটা খুব কঠিন ব্যাপার, প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এখন ইদানিং বিদেশে একটা নতুন টেকনিক ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এটা সম্ভব হচ্ছে। এতে স্বর্ণচুর ব্যবহার করে সব ফালতু কথা আমাকে শুনিও না। শুধু এটা বলো যে বালিশের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তাহলে এসব গল্প কেন শোনাচ্ছ যখন তুমি কিছুই পাওনি? এটা কে বললো যে আমি কিছু পাইনি? তুমি তো এক্ষুনি বললে। না না, আমি বলেছি ফিঙ্গারপ্রিন্ট পাইনি। আরে এ তো বস, ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া সত্ত্বেও ওই বালিশ থেকে আমি অনেক কিছু পেয়েছি। এক তো ওই বালিশের ওপর থেকে কারোর হাতের চামড়া ছোট ছোট টুকরো পেয়েছি, ওটাকে আমি ডিএনএ টেস্টে পাঠিয়েছি। আর ওই বালিশটাকে আমি যখন আরো ভালো করে চেক করলাম তখন আমি ওর ওপর থেকে পেলাম
হাতের সাইজ ছোট হওয়াটা, বাম হাতের আঙুলের মধ্যে আংটি আর বালিশের ওপর নখের আঁচড়, এই সব কিছুই প্রমাণ করছে যে এটা কোনো মহিলার কাজ। দেখলেন স্যার, আমি বলেছিলাম কিনা নিখিলের নিশ্চয়ই কোনো মহিলার সাথে চক্কর ছিল। কিন্তু কে কে হতে পারে? এরা ওই হাতের ছাপের সঙ্গে ওদের হাতের ছাপ ম্যাচ করিয়ে দেখুক না। না সালুকে, তাতে কোনো লাভ নেই, এতে কিচ্ছু হবে না। কেন? এবার দেখো, এই ধীরজ সারদার সঙ্গে নিজের রুমে ছিল, জোসেফ ও তো রিসোর্টে ছিলই না, কীর্তি এই কীর্তি ডায়াবেটিসের ওষুধ দিয়ে নিখিলকে মেরে ফেলে, অভয় এই অভয় নিখিলকে কাঁচি দিয়ে মেরে ফেলে, কাঁচি দিয়ে। জয়া তো ঘুমিয়েছিল রিসর্টে নিজের রুমে, প্রীতি সারা রাত ভিডিও কলিং এ এনগেজ ছিল, সমীর তো ড্রিঙ্ক করে বেহুশ ছিল। তাহলে এদের মধ্যে বাকি থাকলো অরুণ, যার কাছে কোনো প্রমাণ নেই। ও বলেছে ও একাই নাকি রুমে ছিল। অরুণ? কিন্তু বস, খুনি তো কোনো মহিলা। সেই জন্যই তো সালুকে এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না, এদের মধ্যে কারোর হ্যান্ডপ্রিন্ট ম্যাচ করবে না, কারণ খুনি এদের মধ্যে কেউই নয়, এদের মধ্যে কেউই না, অন্য কেউ। আর আমি জানি সে কে। আপনি ঠিক বলেছিলেন স্যার, এটা সেই নিখিলের জন্য ওর যে বন্ধু মনোজ আত্মহত্যা করেছিল তার গার্লফ্রেন্ড। মনোজের গার্লফ্রেন্ড? কিন্তু নিখিল সেই মেয়েটাকে কি কার্ড দিতে যাবে কেন? দেয়নি, ওই কি কার্ডও নিজেই বানিয়েছিল। নিখিলের রুমের কি কার্ড তো কখনো চুরিই হয়নি, আর না কখনো সে ছায়াকে বলেছিল যে তার রুমের ডুপ্লিকেট কি কার্ড বানিয়ে দিতে। ওই ডুপ্লিকেট কি কার্ড তো ছায়া বানিয়েছিল, সেটাও নিজে নিজে। তারপরে নিখিলের রুমে যায় আর নিখিলকে খুন করে দেয়। নিজের প্রেমিক মনোজের মৃত্যুর প্রতিশোধ নেয়, ও প্রতিশোধ নেয়। বলুন স্যার, আবার আমাদেরকে ডাকলেন কেন? আগে হ্যাঁ, আপনাদের আমরা এই কারণে ডেকেছি, কারণ খুনিকে আমরা জানতে পেরেছি। আপনারা জেনে গেছেন স্যার কে সে? আপনার জানার খুব তাড়া দেখছি। স্যার সে তো আমি এমনি জিজ্ঞেস করছি। মিস্টার অভয়, তোমার কি মনে হয় কে খুন করেছে? স্যার এটা আমি কি করে বলতে পারবো, এটা তো আপনাদের জানার কথা। আমরা তো জানি, আপনারাও কিছু আন্দাজ করুন। মিস ছায়া, আপনার কিছু আন্দাজ আছে? সেটা আমি কি করে বলতে পারি? দেখুন প্লিজ আপনারা তাড়াতাড়ি করুন, আমায় যেতে হবে, জরুরি কাজ আছে। আরে হ্যাঁ, আপনার তো তাড়া রয়েছে। যেমন খুনের রাতে ছিল, নিখিলকে বালিশ দিয়ে খুন করার পরে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরোনোর সময় আপনি এই ডুপ্লিকেট কার্ডকে ওখানে ভুলে আসেন। মনে পড়ছে কি আপনার? এসব কি বলছেন কি? আমি কেন ওকে খুন করব? আমি তো ওকে চিনি না। অফকোর্স আপনি ওকে চেনেন। আপনারই বয়ফ্রেন্ড কয়েক বছর আগে এই নিখিলের জন্য আত্মহত্যা করেছিল না? তারই প্রতিশোধ নিচ্ছেন তো আপনি? তার মানে আপনারা বলছেন মনোজ ওর বয়ফ্রেন্ড ছিল? গাইজ, কলেজে এর একটা বন্ধু ছিল যার নাম ছিল মনোজ। দ্য গাই ওয়াজ রিয়েলি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। সে বেচারা নিজে কষ্ট করে কিছু সফটওয়্যার বানিয়েছিল, কিন্তু আমাদের এই মহান বন্ধু ওর বানানো এই সমস্ত সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার কোম্পানিতে বিক্রি করে দেয়। সে এটাকে কিছুতেই মেনে নিতে পারেনি, আর তাই সুইসাইড করে ফেলে। তার মানে নিখিলকে খুন ও করেছে? তিনজন নিখিলকে মেরেছে, তিনজন, আর তারা তোমাদের মধ্যেই আছে। এটা কি বলছেন স্যার? এটাই যেটা আপনি শুনলেন। জিজ্ঞাসা করুন মিস্টার অভয় মৃস্কৃতিকে। কি অভয়, আমরা তো প্রমাণ পেয়ে গেছি। এখন তোমরা নিজেদের দোষ নিজেরা স্বীকার করবে নাকি পুরো ঘটনাটা আমাদের থেকেই শুনবে? বলছি স্যার,
এই নিখিল আমাদের সবাইকে ঠকিয়েছিল স্যার, আর সেই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না স্যার। আর শুধু সেই রাগের কারণে আমি ওকে খুন করে ফেলেছিলাম স্যার। ও যে ইউএস এর অপরচুনিটি পেয়েছিল তাতে আমাদের সবার পরিশ্রম ছিল, আর ও আমাদের সবাইকে বাদ দিয়ে একাই ক্রেডিট নিতে চাইছিল। আমি এটা সহ্য করতে পারিনি, আর আমি জোসেফের ডায়াবেটিসের ইনজেকশন দিয়ে ওকে মেরে ফেলি। যাক, ভালো হয়েছে তোমরা সবাই নিজেদের অপরাধ স্বীকার করেছো। এদেরকে অ্যারেস্ট করো। কিন্তু স্যার, আপনারা এইভাবে আমাদের অ্যারেস্ট করতে পারেন না। তোমার মাথা ঠিক আছে তো? তোমাদের সবার বিরুদ্ধে প্রমাণ আছে আমাদের কাছে। প্রমাণ? আপনাদের কাছে এই প্রমাণ আছে যে আমরা ওকে মারার চেষ্টা করেছিলাম। এবার 3টে আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবে মারার চেষ্টা করেছে, তাহলে 3জন তো খুনি হতে পারে না। খুনি সেই যে প্রথমে মারার চেষ্টা করেছিল, আর বাকি 2জন ওরা লাশকে মারার চেষ্টা করেছিল। এবার যতক্ষণ না আপনারা এটা প্রুফ করছেন যে প্রথমে মারার চেষ্টা কে করেছে, আপনারা আমাদের গ্রেফতার করতেই পারেন না। আর যদি গ্রেফতার করেও নেন তাহলে আমাদের বিরুদ্ধে কোনো কেস হবে না, কারণ মৃত ব্যক্তিকে কেউ 3 বার মারতেই পারে না। কীর্তি, ছায়া, অভয়, তোমাদের 3 জনের মধ্যে আসল খুনি কে সেটা আমরা খুব তাড়াতাড়ি বলবো। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রেখো, আজ পর্যন্ত কোনো অপরাধী আমাদের হাত থেকে নিস্তার পায়নি। খুব ভালো করে মনে রাখবে। বস, নিখিলের ওপর 3 জন আলাদা আলাদা লোক 3 রকম ভাবে আঘাত করেছিল। সবার আগে আপনার কথা ধরা যাক, কীর্তি, রাইট? আপনি নিখিলকে ডায়াবেটিসের ওষুধের ওভারডোজ দিয়েছিলেন, ইনজেক্ট করেছিলেন। সাধারণত যখন আমরা কাউকে ওষুধ দিই বা বিষও দিই, তখন সেটা মানুষের দেহে ছড়িয়ে পড়ে তার রক্ত প্রবাহের মাধ্যমে। ওষুধ বা বিষ প্রথমে হার্টে পৌঁছায়, তারপর হার্ট সেটাকে পাম্প করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। কিন্তু এই ওষুধটা যেটা আপনি নিখিলকে দিয়েছিলেন সেটা ওর পুরো শরীরে ছড়ায়নি, বরং কিছুটা ওষুধ তো বাইরেই বেরিয়ে এসেছিল। কেন? কারণ ওর হার্ট কাজই করছিল না, হার্ট পাম্পই করছিল না, সেই জন্যে ওটা ওষুধটাকে পাম্পই করেনি। মানে যখন আপনি নিখিলকে ওষুধটা দিয়েছিলেন ততক্ষণে নিখিল মারা গেছে। এবার আপনি, আপনার নাম কি? অভয়। অভয়, অভয় একটা বড় কাঁচি দিয়ে খুব জোরে ওর বুকে আঘাত করেছিল, রাইট? এরকম অবস্থায় কোনো লোক কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি কারোর বুকের উপর আঘাত করে তাহলে কি হবে? তখন রক্তের ফোয়ারা ছুটবে। কিন্তু নিখিলের কেসে এমনটা হয়নি। কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছিল, আর সেটাও গড়িয়ে গড়িয়ে ওর শরীরের বাইরে আসছিল। কেন? এগেইন ওর হার্ট রক্তকে পাম্পই করছিল না। এই জন্য করছিল না যে হার্ট তখন কাজই করছিল না। মানে এটা পরিষ্কার, আপনি যখন ওকে কাঁচি দিয়ে আঘাত করেছিলেন ততক্ষণে নিখিল মারা গেছিল। তার মানে এটাই, নিখিলকে সবার আগে যে মারতে এসেছিল অভয় তুমি ছিলে না। আর কীর্তি তুমিও নও। নিখিলকে যে প্রথম মেরেছিল ছায়া, নিখিলের প্রাণ নিয়েছে এই ছায়া। বালিশ দিয়ে ওর মুখ চাপা দিয়ে ওর শ্বাস রোধ করে। কি ছায়া, আর কোনো প্রমাণ চাই তোমার? এবার সবকিছু পরিষ্কার। অভয় আর কীর্তি, তোমাদের
খুন করার অপরাধে তোমাদের দুজনের অন্তত 7-8 বছরের জেল অবশ্যই হবে। আর ছায়া, তোমার নিখিলকে খুনের অপরাধে বাকি জীবনটা জেলের গড়াদের পিছনে পচে মরতে হবে। সারা জীবন জেলের গড়াদের পেছনে বসে।